স্বাধীনতার পর কেটে গেছে 18 বছর। কলকাতার চেহারা সময়ের সাথে সাথে বদলে এখন এমন রূপ নিয়েছে যে আমার পূর্বে প্রকাশিত পুস্তকগুলিতে এই শহরের বর্ণনা পড়লে আমারই মনে হয় তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। ব্যোমকেশ বেশ কয়েকদিন হল সত্যবতীকে সঙ্গে নিয়ে গিয়েছে পাটনায়। ফিরে আসার কথা ছিল দিন দুয়েকের মধ্যেই, কিন্তু টানা 10 দিন পেরিয়ে যেতেও যখন তার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন থেকেই আমি অনুভব করলাম খাঁচায় অবদ্ধ পাখির অবস্থা আসলে কি প্রকার হয়। এমনই একদিন পুটিরামের সঙ্গে তার দেশের বাড়ির ব্যাপারে গল্প শুনতে শুনতে ব্যোমকেশের আরাম কেদারাটির ওপরেই ঝিমুচ্ছিলাম। হঠাৎ অলস হৃৎপিণ্ডে বিদ্যুৎ সঞ্চার ঘটাল আমাদের নতুন ডোরবেলের শব্দ। উফ, সত্যিই বড় শ্রুতিকটুরই আওয়াজ। পুটিরাম আমায় ফ্যালফ্যালে অবস্থা দেখে মুখে গামছা চেপে দরজা খুলল। শুনতে পেলাম, আচ্ছা, মিস্টার বক্সি কি বাড়িতে আছেন? টেবিল থেকে চশমাটা তুলে নিয়ে দরজার সামনে এলাম। দেখলাম একজন বছর 50 কি 55 ভদ্রলোক ঠোঁটে একটা অপ্রস্তুত হাসি টেনে আমার দিকে তাকালেন। মাথার চুলে পাক নেই, চামড়া উজ্জ্বল। দেখলেই মানুষটার শৌখিন মানসিকতার পরিচয় পাওয়া যায়। প্রণাম নিবেদন করে বললাম, না, ব্যোমকেশ তখন বাড়িতে নেই। যদি কোনো অসুবিধে না থাকে আপনি আমায় বলতে পারেন কি দরকারে এসেছেন। আপনি কি অজিত? বন্দ্যোপাধ্যায়। আসুন, ভেতরে আসুন। ভদ্রলোক ভেতরে এসে বলল, আসলে আমি বিশেষ ব্যস্ততার মধ্যে আছি অজিত বাবু। আপনাদের ব্যাপারে আমি যেটুকু জেনেছি তা ওই কাগজ পড়েই জেনেছি। তবে গুণগত দিক থেকে আমার দাদা বাদল ঘোষ আপনাদের বরং আরো ভালো করে চিনতেন। চিনতেন মানে? এখন আর? আসলে মাস দুয়েক হলো দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। ভদ্রলোকের কপালে ভাঁজ এলো। কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কি করে? আপনাকে সবটা খুলে বলি তাহলে অজিত বাবু। হয়তো আপনি জানেন যে আসলে কোন রকমের বিপদে পড়লে মানুষ একজন প্রাইভেট ডিটেকটিভের দ্বারস্থ হয়। যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তা শুনলে আপনারা হয়তো বলবেন পুলিশের দ্বারস্থ হতে, কিন্তু প্রশাসনকে এসব বিষয়ে টেনে আনলে বরং হিতে বিপরীত হতে পারে। কারণ আমার অনুমান যা হচ্ছে তার পেছনে আমার বাড়ির মানুষই আছে। তাই একটা শক্ত প্রমাণ না মেলা পর্যন্ত আপনি আশা করি বুঝতেই পারছেন। পুটিরাম এই সময় চা নিয়ে এলো। ঝুল বারান্দার উপরে কাগজওয়ালা খবরের পাণ্ডুলিপি মুড়িয়ে ছুড়ে দেয়। তারপর তার সাইকেলের বেল ব্যস্তভাবে কয়েকবার বাজিয়ে তার উপস্থিতির সংকেত দিয়ে যায়। সেই শব্দ শুনে পুটিরাম আমার দিকে তাকালে আমি তাকে কাগজটি তুলে ঘরে নিয়ে আসতে ইশারা করলাম। ভদ্রলোক একটি পেয়ালা তুলে ছোট্ট চুমুক দিয়ে বলল, আসামটি। অবাক হতেই হলো। বললাম, আপনি কিভাবে বুঝলেন? তার দুই চোখের কোণার পাতলা চামড়াগুলিতে একটা আত্মতৃপ্তির ভাব ফুটে উঠল। বলল, আমার নাম শঙ্কর ঘোষ। দাদা আর না থাকার কারণে আমি বর্তমানে এখন দার্জিলিং এর গোপালধরা টি এস্টেটের কর্ণধার। বাবা কাকা ব্রিটিশের আমল থেকেই ওখানে গিয়ে জমিদারি দখল করেছিলেন, যদিও তাতে ক্রিস অ্যামরন নামের এক ব্রিটিশ নীলকরের পরোক্ষ মদত ছিল। কলকাতায় আমাদের দুটো বাড়ি আছে, কিন্তু সেখানে আজ প্রায় বছর 15 হয়ে গেল আমরা যাইনি। সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হলেও বলতেই হয়, এখন সে জায়গার মূল্য যা পাওয়া যাবে তাতেই একটা প্রজন্মের ভরণ পোষণ করা যায়। তবে অজিত বাবু, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না। এবং শুধু আমি নয়, আমার গোটা পরিবারের পেছনেই কেউ যেন ছায়ার মতো লেগে পড়েছে এই দিন 10 হলো। দেখুন তো, এটাই আপনার ছায়া কিনা। এমন সময় দরজার বাইরে থেকে ব্যোমকেশের গলার স্বর শুনতে পেলাম। দ্রুত গিয়ে দরজা খুলতেই দেখি ও একটা বছর 30-33-এর যুবকের কলার ধরে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটির চোখ বিস্ফারিত। আপাত বিস্ময়ে তার মুখ লাল হয়ে উঠেছে। বিলাস, তুমি এখানে? বললেন পূর্বে আগত মক্কেল। ব্যোমকেশ বলল, বিলাসবাবু, বাইরে দাঁড়িয়ে আর আড়ি পেতে শোনার দরকার নেই, চলুন একসাথে বসে শোনা যাক। বলে মৃদু ধাক্কায় তাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে ব্যোমকেশ দরজার খিল তুলে দিয়ে একটা সিগারেট ধরালো।
আপনি কিভাবে বুঝলেন যে আপনার পরিবারের পেছনে রোগ লেগেছে? এ নিন, ধরান। বলে একটা সিগারেট অফার করলো শঙ্করবাবুকে। ভদ্রলোক তখনও সম্পূর্ণ ব্যাপারটিকে গলদ্ধকরণ করে উঠতে পারে। তার বিস্মিত দৃষ্টি যথাক্রমে আগত দুজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করে চলেছে। ব্যোমকেশ ব্যাপারটা বুঝতে পেরে বলল, আমি ব্যোমকেশ না হলেও হয়তো ছদ্মবেশের আড়াল থেকে আপনাকে টেনে বের করে আনতে পারতাম মিস্টার বিনয় ঘোষ। সত্যান্বেষণ করার স্বার্থে সত্য মিথ্যে নিয়ে যাচাই বাছাই আমায় কম করতে হয়নি জীবনে। সে কারণে শুধু কলকাতার খবর পড়লেই আমার চলে না, দেশ বিদেশের কাণ্ড কারখানাতেও আমার একটু নজর রাখতে হয়। কিছুই বুঝতে পারছে না, না? স্বাভাবিক। যাই হোক অজিত, তুমি অন্তত ব্যাপারটা মাথায় রাখবে এটা আমার বিশ্বাস ছিল। তবে এখনও পর্যন্ত পরিস্থিতিকে সামাল দিয়ে রেখেছো, এতে তোমায় ফুল মার্কস দিতেই হয়। যাই হোক, এবার একটু বিনয়বাবু ও বিলাসবাবুকে প্রথম থেকে ব্যাপারটা শুনিয়ে দাও দেখি। কি মনে পড়লো মিরিকের ঘটনাটা? এতক্ষণে পুরো ব্যাপারটা মাথায় এলো আমার। ইস, অবসাদে ভুগতে ভুগতে মস্তিষ্কে যে একটা পুরো জংয়ের পরত পড়েছে তা বেশ বুঝতে পারলাম। তবে কিছু একটা মনে পড়ছিল, যেটা পেটে এসেও মস্তিষ্কের আলসেমির কারণে মুখে আসছিল না। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে মানুষ দুটির আপাদমস্তক নিরীক্ষণ করে চোখ বুজে পুরো ঘটনাটিকে সাজিয়ে নিলাম। তারপর করতে শুরু করলাম আমার স্মৃতি নিঃসৃত একটা দুর্ধর্ষ ঘটনার বিশ্লেষণ। মাস তিনেক আগেকার কথা। ডাক্তার রক্ষীদের পরামর্শে ব্যোমকেশের মনোরোগ সারিয়ে তোলার স্বার্থে দার্জিলিংয়ে হাওয়া বদলাতে গেছিলেন। থাকার ব্যবস্থাটা অবশ্য উনিই করে দিয়েছিলেন, মিরিকের কাছে একটা পাহাড়ি উপত্যকার হোমস্টেতে। এখানে একটা কথা না বললেই নয়, যে পরিবেশে আমরা ছিলাম সেখানকার বর্ণনা একটু বলে রাখি। চারিদিকে ফার্নের দৈত্য প্রমাণ পাঁচিলের মাঝে একটা কাঠের তৈরি লাল রঙের দোমহলা বাড়ি। নিচের থেকেই ঝুল বারান্দার সাথে লাগোয়া শোবার ঘর দুটির কাচের রঙিন জানালাগুলি দেখা যায়, যে ঘরের একটিতে কপত কপতি এবং অন্যটিতে আমি মাথা গুজেছি। এখানে আসার খবরটা আগের থেকেই ছড়িয়ে গেছিল এই হোমস্টের মালিক নিখিল তামাগের মাধ্যমেই। পৌঁছানোর পরদিন থেকেই টুকটাক লোকজনের আনাগোনা শুরু হলো। তার থেকেও বেশি কারণে অকারণে যে কথাটি আমাদের শুনতে হলো তা হলো, ব্যোমকেশ দাদাবাবু, সব কুছ ঠিক আছে তো? ইনি হলেন আমাদের আবাসিকের মালিক। আর আমি এই প্রশ্নের উত্তরে ইতিবাচক মাথা নেড়ে নেড়ে ওষ্ঠাগত হয়ে উঠেছি। দিন দশেক কেটে যাওয়ার পর সেখানকার লোকাল থানার বড়বাবু নিরাময় দাস এলেন একজন মধ্যবয়স্ক লোককে নিয়ে। নবাগতর চোখে একটা কালো চশমা। এই দুধে দারোগার সঙ্গে প্রথম দিনই আমাদের আলাপ হয়েছে। অবাক হলাম যে বিষয়টি দেখে, তা হলো দাসবাবু ওনাকে প্রবেশদ্বারে ছেড়ে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে রইলেন। দোতলার যেই অংশটিতে আমি বসে সমস্ত ঘটনাটা দেখলাম, সেই জায়গাটা নিচের থেকে দেখলে শুধু কয়েকটা সাজানো ফুলের টব ছাড়া আর কিছুই প্রত্যক্ষ করা যায় না। নিচের তলায় কাঠের সিঁড়িতে পায়ের শব্দ শুরু হলো। আমি ব্যোমকেশের ঘরের সামনে গিয়ে নিচু গলায় একবার ডাকলাম, ব্যোমকেশ। সাড়া এলো না। আসলে সময়টা ভাত ঘুমের, আর ওর শরীরটাও তখন জুৎসই ছিল না। ততক্ষণে আগন্তুক উপরে চলে এসেছেন। আমায় অপ্রস্তুত হাসতে দেখে সে করজোরে বলল, ইয়ে মানে ভুল সময় এসে পড়লাম বোধ হয়। তবে কি পরে আসবো? না না, আসুন না, আমি অজিত বন্দ্যোপাধ্যায়। আর আপনার পরিচয়? ভদ্রলোক চশমা খুলে বললেন, আগে আমার নাম বাদল ঘোষ। গোপালধারা টি এস্টেট আছে না, সেই টি এস্টেটের আমি কর্ণধার। আপনারা এখনো বোধ হয় গোলপাহাড় ভিউ পয়েন্টে যাননি, তাই না? মাথা নেড়ে নাবাচক ইঙ্গিত করলাম। বেশ, তবে আমার তরফ থেকে অগ্রিম নিমন্ত্রণ থাকলো আপনাদের। অজিতবাবু, আমি আপনার ও ব্যোমকেশবাবুর ব্যাপারে যত পড়েছি ততই মুগ্ধ হয়ে আপনাদের সঙ্গে দেখা করবার স্বাদ জেগেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এখনও প্রাত্যহিক সারাদিন কোনো না কোনো সময় বাড়ির লোকেদের সাথে আপনাদের ব্যাপারে আলোচনা হয়েই যায়। দরজা খোলার শব্দ পেয়ে দুজনেই সেদিকে তাকালাম। ব্যোমকেশ একটা বাদামি রঙের আলোয়ান গায়ে চাপিয়ে বাইরে বেরিয়ে এলো। বলল, ওয়েলকাম মিস্টার ঘোষ, এখন কেমন আছেন? অবাক হয়ে ব্যোমকেশের দিকে চাইতেই সে মৃদু হেসে বারান্দার কোণে চেয়ারটিতে গিয়ে বসল। আমি ব্যস্ত হয়ে আমার শোবার ঘর থেকে দুটো কাঠের চেয়ার বের করে এনে
তার সম্মুখে পেতে অতিথিকে বসতে বললাম। ব্যোমকেশ বলতে থাকলো, অজিত, কাল সন্ধে তামাংবাবু যে খবরের কাগজে মোড়কে মুড়ে আমাদের জন্য গরম গরম তেলে ভাজা এনেছিল, সেই পেপারের টুকরোটাতেই বাদলবাবুর ছবি সহ অসুস্থতার একটা স্তবক ছিল। যদিও 2 লাইনের পরে লেখাগুলো একেবারে ঝাপসা। সত্যি ব্যোমকেশের তারিফ যতই করা যায় ততই কম বলে আমার মনে হয়। ওর দৃষ্টি যে খঞ্জন পাখির মতো চঞ্চল তা আমি জানতাম। তবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টের ব্যাপারে কথা বলতে বলতে কখন তেলে ভাসতে চুপচুপে হয়ে যাওয়া কাগজটির মর্ম পড়ে নিয়েছে তা গুণাক্ষরেও টের পাইনি। বাদলবাবু বললেন, এখন একটু ভালো আছি বলেই তো আপনার কাছে ছুটে আসতে পারলাম ব্যোমকেশবাবু। ঈশ্বরে আমার বিশ্বাস তেমন প্রখর নয়, তবে এমন সময় আপনার দার্জিলিংয়ে উপস্থিতি আমার কাছে আকাশের চাঁদ পাওয়ার মতোই। কি ব্যাপার একটু খুলে বলুন তো। ভদ্রলোক একবার উঠে গিয়ে ঝুল বারান্দায় কোমর সমান রেলিং থেকে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে দারোগাবাবুর অবস্থান সম্পর্কে নিশ্চিত হলেন। তারপর চেয়ারটা আরও একটু ব্যোমকেশের দিকে টেনে নিয়ে বসলেন। বললেন, ব্যোমকেশবাবু, গোপালধারা চা বাগান বহু প্রাচীন এবং জনপ্রিয়। পর্যটক দেশ বিদেশ থেকে যা আসে তারা একবার না একবার গোলপাহাড় ভিউ পয়েন্টে এসে বাগানের চা চেখে দেখেন। যে কারণে আপনার এখানে এসেছি তার সূত্রপাত হয়েছে এই গোলপাহাড় ভিউ পয়েন্ট থেকেই। ব্যোমকেশবাবু, আমার সমতলে 6টা হোটেল আছে। খুব কম হলেও প্রায় 30 জন লোক কাজ করে সব মিলিয়ে। আমার ছোট ভাই শঙ্কর সেগুলোর দেখাশোনা করে। আর তাছাড়া এরকম হোমস্টে আছে গোটা দিনে। ওদিকে দিল্লি বাজারে আমাদের বড় দার্জিলিং টিয়ের ব্যবসা। সেই কারণে ভাইকে 1 মাস পর পর ওই দিন দশকের জন্য রাজধানীতে যেতে হয়। ওই সময়টুকু সমস্ত কাজকর্ম দেখাশোনা করার ভার থাকে মোহন নন্দী নামক আমার এক পরিচিত মানুষের ওপর। সে কথা বলতে পারে না, তবে কাজে কর্মে তার কোনো ত্রুটি নেই। আপনাদের কি বলি ব্যোমকেশবাবু, অর্থ বিনিয়োগ ও জনকল্যাণ সূচক কাজকর্মে আমি সর্বদা উদার থাকি বলেই পাহাড়ের রাজনৈতিক মহলে আমার পদাঙ্ক অনুসরণ করা লোকের অভাব নেই। তাই কাগজে আমার শারীরিক অসুস্থতার কথাটাও কেউ কানে শুনেই ছেপেছে। ব্যোমকেশবাবু, 25 দিন আগে গোলপাহাড় ভিউ পয়েন্ট থেকে আমার সব থেকে বিলাসবহুল আবাসিকে আশ্রয়রত 3 জন পর্যটক নিখোঁজ হয়েছেন, প্রত্যেকে আলাদা পরিবারের। আর তার থেকেও বড় কথা হলো, সেদিন থেকে আমার এই প্রিয় সহকর্মী মোহনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ব্যোমকেশবাবু, আমাদের ওই হোটেলটা বন্ধ করে দেওয়া হয়েছে। উপরন্তু পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও কোনো কিছু না পেয়ে এখন আমায় চেপে ধরছে বারে বারে এসে। পর্যটকদের মধ্যে 1 জন বহরমপুরের আর 2 জন কলকাতার। পেশায় 1 জন উকিল আর বাকি 2 জন তেজারতি কারবার করেন। আমি আপনার টেলিফোন নম্বর জোগাড় করবার কম চেষ্টা করিনি ব্যোমকেশবাবু। কলকাতার অনেক পুরনো কাগজ জোগাড় করে আপনার ঠিকানা ও চিঠি পেয়েছি কয়েকদিন আগে। এবার আপনিই বলুন, এই সময় আপনার এখানে উপস্থিতিটাকে কি ঈশ্বরের পাইয়ে দেওয়া বলা যায় না? আপনি আমায় বাঁচান ব্যোমকেশবাবু, আমাকে বাঁচান। আমার যেন খালি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি সম্পূর্ণ পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছি। বিশ্বাস করুন, কিছুতেই বুঝতে পারছি না আমি কোন দিকে যাব, কি করব। আমায় বাঁচান ব্যোমকেশবাবু, আমায় দয়া করে বাঁচান। এই নিখোঁজ ব্যক্তিদের পরিবারের বাকিরা সবাই তার মানে বহাল তবিয়তেই আছে? মানে বাকি সদস্য বলতে তো ওই অমল বণিক, সে তো অবিবাহিত। ঘনশ্যাম মিত্র বিপত্নিক, 1 মেয়ে বিয়ে হয়ে গেছে, কিন্তু তারপর থেকে আর বাপের সাথে কোনো যোগাযোগ রাখেনি। কিন্তু বহরমপুরের মনসুর খান সদ্য বিবাহিত, তার পত্নী সপরিবারে এসে এই আমার বাড়িতে হল্লা করে গেছে। আমি ওই 3-3 মধ্যেই সবার খবর জোগাড় করে ফেলেছি ব্যোমকেশবাবু। এতক্ষণ পর্যন্ত তবুও তো সব ঠিক ছিল। আমি স্থানীয় পুলিশের সাথে কথা বলে আশপাশের খাদে পর্যন্ত লোক নামানোর ব্যবস্থা করিয়েছি। কিন্তু আরও দুশ্চিন্তায় ফেলল 15 দিন আগে আসা আমার দিল্লিতে টি বিজনেসের ম্যানেজার বিলাসের চিঠি। চিঠি? এই যে এই দেখুন, আমি সাথে করেই নিয়ে এসেছি। এই যে দেখুন। বলে ভদ্রলোক পকেট থেকে একটা বাদামি খাম বের করে ব্যোমকেশের দিকে এগিয়ে ধরল। ব্যোমকেশ তার থেকে একটা ছোট্ট চিরকুট বের করে
প্রথমে তার চোখের সামনে মেলে ধরল। তারপর চশমা কপালে তুলে সেটি আমার দিকে এগিয়ে দিলে আমি পড়লাম লেখাগুলো। তাতে হিন্দি ভাষায় লেখা আছে, बादल सर, आपके छोटे भाई शंकर 2 दिन से कहीं मिल नहीं रहा है। दिल्ली मार्केट और उसके आसपास हम लोगों ने बहुत ढूंढा। आप बोलेंगे तो पुलिस में हम एक मिसिंग डायरी कर देंगे। পড়ে আমি ব্যোমকেশের দিকে বিস্মিত হয়ে তাকালাম। তার কপালেও চিন্তার ভাঁজ। একটা সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা, আমাকে কয়েকটা প্রশ্নের একটু ঠিকঠাক জবাব দেবেন। প্রথমত, আপনার ভাই শঙ্কর কতদিন আগে দিল্লি গেছে? 20 দিন হলো। তার মানে আপনার হোটেলের অতিথি ও কর্মী নিখোঁজ হওয়ার 5 দিন পর। ওকে, আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাবা মা কেউই বেঁচে নেই। 3 ভাইয়ের মধ্যে আমি বড়। মেজ ভাই বিনয় আর ছোট ভাই শঙ্কর। আমি বিয়ে করিনি। ভাইদের বড় করা আর ওই ব্যবসার চাপে সময় বয়ে গেছে ঝড়ের মতো। তবে ব্যোমকেশবাবু, মেজ ভাই বিনয়টা মানুষ হলো না। ওর মধ্যে নারী আসক্তি আর পিতার রেখে যাওয়া অসীম সাম্রাজ্যকে ধ্বংস করার পরিষ্কার লক্ষণ ছিল। জুয়া মদ এসবের পেছনে অগুন্তি টাকা নষ্ট করে কোনো এক ওই পতিতা মেয়েকে বিয়ে করে নিরুদ্দেশ হলো। কিন্তু ছোট ভাই শঙ্কর যেমন পড়াশুনোয় তেমনি তার বুদ্ধি। তাকে বিয়ে দিয়েছি। বৌমাও ব্যবসায়িক, কাজে বাজে দেখাশোনা করে টুকটাক। কিন্তু কি শুরু হলো বলুন তো ব্যোমকেশবাবু? আমাদের এই নিরুপদ্রব জীবনে কি অশনি সংকেত বয়ে আসলো বলুন তো? কোনোদিনও তো কারুর কোনো ক্ষতি করিনি। আপনার বিলাসবহুল হোটেলটার নাম কি? আগে ঘোষ অ্যান্ড ব্রাদার্স। কোনো পর্যটক থাকতে দেওয়া হচ্ছে না, তবে তদন্তের স্বার্থে আপনি যেতে পারেন। ওই দাসবাবু আপনাকে সুপারিশ করলেন। তিনি জানেন যে আমি আপনার ব্যাপারে কিচ্ছু জানি না। ক্ষমা করবেন, কারণ পুলিশের সামনে আমায় এখন খুব ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে ব্যোমকেশবাবু। আর বলছি, আপনার সাম্মানিক নিয়ে কিছু ভাববেন না। শুধু আমি সত্যের উন্মোচন চাই। আমার ভাইকে, আমার কর্মী ও হারিয়ে যাওয়া মানুষগুলিকে ফিরে পেতে চাই। ব্যোমকেশবাবু, আপনি আমাকে সাহায্য করুন। আপনার নাম্বারটা দরকার পড়বে, ওটা রেখে আপনি এখন ফিরে যান। এখানে আসার আর দরকার নেই, খুব প্রয়োজন হলে আমি চলে যাব, আর বাকি কথা টেলিফোনে হবে। বাদলবাবু উঠলেন। পাংশু মুখে নমস্কার প্রদান করে উনি সিঁড়ি ধরলেন। ব্যোমকেশ আমাকে বলল, বাহ, বলো অজিত, কি বুঝলে? বলে আমার ঘরে ঢুকল। বললাম, ঘোষ অ্যান্ড ব্রাদার্সের 3 জন অতিথি সহ হোটেলের পরিচালক মোহন নন্দী নিখোঁজ, এবং ঠিক তার 5 দিন পরে বাদলবাবুর ভাই শঙ্কর ঘোষ দিল্লি থেকে নিখোঁজ। পুরোটাই রহস্যের জাল ব্যোমকেশ, এর বাইরে তো আর কিছুই বুঝতে পারলাম না। তাহলে আর দেরি করে লাভ কি, চলো বেরোই। সত্যপতি কিন্তু তোমায় এখানে এসে কোনো রকম ঝামেলায় জড়াতে বারণ করেছে। অজিত, বিনা কারণে বাদলবাবুকে হেনস্থা হতে দিতে পারি না আমি। তাছাড়া একজন সত্যান্বেষীর অসুস্থতার সব থেকে বড় ওষুধ একটা রহস্যময় মিথ্যেই হতে পারে। সত্যপতিকে আমি গিয়ে সবটা বললে আশা করি ও বুঝবে। তুমি তৈরি হয়ে নাও, গন্তব্য ঘোষ অ্যান্ড ব্রাদার্স আবাসিক ভবন। আমি আর কথা না বাড়িয়ে তৈরি হয়ে নিলাম। ডাক্তার রক্ষিত আমাদের এদিক ওদিক ঘোরার জন্য তামাংকে বলে একটা গাড়ির ব্যবস্থা করিয়ে দিয়েছে। যদিও সেটা কাজে লাগলো এই প্রথমবার। গাড়ির ড্রাইভার বাঙালি, নাম জগন্নাথ মণ্ডল। সে এখানে আছে প্রায় 25 বছর হয়ে গেল। ব্যোমকেশের মুখে আমাদের গন্তব্যের কথা শুনে সে বলল, বাবু, এমনি হোটেলটা নিয়ে কেশ খামারি চলছে শুনছি। খামোখা সেখানে গিয়ে কি করবেন বলুন তো? কেস কামারি না হলে যে আমাদের জীবিকা চলে না জগন্নাথ। তোমায় জানালাম কারণ তোমাকে আগামী দিনে দরকার পড়বে। আশা করি অন্যায়ের বিরুদ্ধে একরোখা পক্ষপাতিত্ব তুমি করো। জগন্নাথ শিক্ষিত মানুষ। ব্যোমকেশের কথার প্যাচ তার বুঝতে অসুবিধে হলো না। শুধু তার মাথার উপরে লাগানো আয়নায় আমাদের মুখ দুটি একবার দেখে নিয়ে অপ্রস্তুত হয়ে বলল, আমি আছি আপনাদের সাথে। টানা 1.5 ঘন্টা আমরা চড়াই থেকে নামলাম। নিচে এসে মনে হলো অনেক দিন পর যেন স্বাভাবিক পৃথিবীতে ফিরে এলাম আমরা। মানুষের কর্মব্যস্ততা আর যানবাহনের কোলাহল আবার বুঝিয়ে দিল পরের পরিবেশটা মানুষের মতো নিষ্ঠুর প্রাণীর নয়। ঘোষ অ্যান্ড ব্রাদার্স সত্যি এতক্ষণের মধ্যে চোখে পড়া সব থেকে বড় হোটেল। বাহ্যিক চেহারা দেখলেই বোঝা যায় এখানে থাকতে হলে পকেটের আয়তন বেশ মোটাসোটাই প্রয়োজন।
বাইরে একজন উর্দি পরা গার্ড ভদ্রলোক নরম দৃষ্টিতে আমাদের পর্যবেক্ষণ করছিলেন। আমরা প্রধান দরজার দিকে এগিয়ে যেতেই উনি ভ্রুকুচকে বললেন, আগে হোটেলে কেউ নেই স্যার, যা বলার থানায় গিয়ে কথা বলুন। আমাদের বাদলবাবু এখানে পাঠিয়েছেন, আপনার থেকে আশা করি কিছু বিষয় জানা যাবে। বাদলবাবুর নাম শুনে লোকটির ব্যবহারে আকস্মিক বদল এলো। তৎক্ষণাৎ মেরুদণ্ড সোজা করে একটা স্যালিউট ঠুকে বললেন, বলুন স্যার, আমি কি করতে পারি? আমায় নিখোঁজ 3 জন অতিথির ঘরগুলো একবার খুলে দেখান। পুলিশ হয়তো সার্চ করেছে এর আগে, তবে আমি নিজের চোখে না দেখলে মনের খটকাটা ঠিক দূর হবে না। ভদ্রলোক ঘরে প্রবেশ করে ডান দিকের একটি ঘরের ভেতর থেকে মস্ত চাবির গোছা নিয়ে আমাদের সিঁড়ির দিকে এগোনোর ইশারা করে হাঁটতে শুরু করল। হোটেলটি কত তলা প্রথমে তা লক্ষ্য করিনি, কিন্তু সিঁড়ি ভাঙতে ভাঙতে যখন কোমর ধরে বসে পড়ার জোগাড়, তখন বিয়ারা লোকটি বললেন, 3 জনই 5 তলার উপরে ছিলেন। কেন, নিচের ঘরগুলো ফাঁকা ছিল না? সব কটা ভর্তি ছিল না, তবে কয়েকটা ফাঁকা ছিল। 3 জন কি একই দিনে ওখানে এসেছিলেন? ঘনশ্যাম বাবু এবং অমল বানিক এরা একই দিনে এসেছিলেন। মনসুর খান এসেছিল পরের দিন বিকালে। তার স্ত্রীর সঙ্গে প্রথম থেকেই ঝগড়া হচ্ছিল বাবু, কোনো এক বিশেষ ব্যাপার নিয়ে। কি ব্যাপার, কিছু শুনেছ? না, তা তো বলতে বলতে রুম নম্বর 42-এর তালাটা খুলে দিল সে। ঘরের আলো জ্বেলে বলল, এটা অমল বাবুর ঘর আছে। ঘরটা খুব একটা বড় নয়। আসবাব বলতে একটা বিছানা, ঐতিহাসিক কাঠামোর আয়না, রিডিং টেবিল আর একটা কাঠের চেয়ার। টেবিলটির উপরে ফুলদানিতে শুকিয়ে রয়েছে কয়েকটা ফুল। ব্যোমকেশ একবার বিছানার চাদর উল্টাল, বিছানার নিচে দেখল, ঘরের চারিদিকে তার সন্দিগ্ধ দৃষ্টি ফেলল। তারপর প্রত্যেকটি ঘরে একইভাবে তথ্যসূত্র অনুসন্ধান করার পর আবার পূর্বের ঘরটিতে অর্থাৎ অমল বণিকের ঘরে ফিরে এসে টেবিলের উপরে রাখা ফুলদানিটির দিকে তাকিয়ে বলল, এইরকম ফুলদানি কি কেবল এই ঘরটাতেই আছে? ভদ্রলোক চোখ সিলিংয়ের দিকে তুলে বুঝে ফেললেন, বললেন, আসলে স্যার, ঘরে কি থাকতো কি না এই ব্যাপারে আমি অতটা জানি না। এটা আমার কাজের মধ্যেও পড়ে না, তাই। ব্যোমকেশ শুকনো ফুল দুটি তুলে নিতেই সরু কাণ্ডের কাঠার সাথে বিধে এলো একটা ছোট্ট ছেঁড়া কাগজের টুকরো। একটু কাছে গিয়ে দেখলাম সেটি কোনো সাধারণ কাগজ নয়, ব্যাংকের চেক বইয়ের এক পৃষ্ঠা। ব্যোমকেশ ফুলদানিটি টেবিলের উপরে উপুর করতেই সেই কাগজের বাকি অংশটুকু বেরিয়ে এলো খণ্ডাংশ অবস্থায়। বললাম, চেকটাকে এভাবে বাজেয়াপ্ত করা হলো কেন? চেকটা ফুলদানির ভেতরে কেন, এটা সব থেকে বড় প্রশ্ন। একটু সাহায্য করো তো অজিত। আমরা দুজন মিলে চেকটির ছেঁড়া 11টা অংশ জুড়ে একটা অস্থায়ী আকার দিলাম। শুধু একটা কোণার অংশ পেলাম না, যদিও সেই অংশটা অপ্রয়োজনীয়। পাকা হস্তাক্ষরে 10,000 রুপি অনলি লেখাটি বুঝে নিতে কোনো অসুবিধে হলো না। তবে ব্যোমকেশ তৎক্ষণাৎ ডান কোণের একটি অংশ তুলে নিয়ে বলল, পি মিত্তাল। দৃষ্টি অনুসরণ করলাম। চেকের যেই অংশটিও তুলে নিয়েছে সেখানে অ্যাকাউন্টেন্ট ধারীর সই আছে, যা আমি লক্ষ্যই করিনি। ব্যোমকেশ ওই টুকরোটি তার পকেটস্থ করে বিয়ারা লোকটিকে বলল, আপনাদের হোটেলের ম্যানেজার মোহন নন্দী, সে তো এখানেই থাকতো, তাই তো? হ্যাঁ স্যার, তবে একদম নিচের তলায়। চলুন তার ঘরটা একবার দেখে আসি। খোলা ঘরগুলি আবার বন্ধ করে দিয়ে উনি একদম নিচের তলায় এসে সিঁড়ির নিচের একটি ছোট ঘর খুলে দিলেন। ঘরের ভেতরে একটা চৌকি, চেয়ার আর 2 টেবিল ভর্তি কাগজপত্রের ফাইল। ব্যোমকেশ কয়েকটা হলুদ কভারে মোড়া ফাইল চোখের সামনে দেখিয়ে বলল, অতিথি এলে নিশ্চয়ই তার নাম ঠিকানা নিয়ে সই নেওয়া হয়। ভদ্রলোক ব্যোমকেশের হাতের ফাইলগুলিতে চোখ বুলিয়ে বলল, এগুলোর ভিতরেই তো রাখতো, একবার খুলে দেখুন না। আসলে আমি তো এগুলো বুঝি না, তাই কখনো মাথা ঘামায়নি আর কি। ব্যোমকেশ ফাইল খুলে ফেলল। সুন্দর করে ছক টেনে এক একটি ঘরে তারিখ সহ অতিথিদের নাম আর একদম শেষের ঘরে স্বাক্ষর নেওয়া আছে। সেখানে নিখোঁজ 3 জনের স্বাক্ষর পাওয়া গেল। মনসুর খান বাদে বাকি 2 জনের সই ইংরেজিতে। গোটা মাসের নথির উপরে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে আবার ফাইলগুলো সস্থানে রেখে দিতে হবে, এমন সময় একটা কাগজের টুকরো ভেসে এসে পড়ল আমার জুতোর উপরে। কাগজের অংশটি তুলে নিতেই চমকে উঠলাম। ব্যোমকেশের চোখের কোণে ভাঁজ,
বলল, চেকের কোণের যে অংশটুকু পাওয়া যায়নি তা এই ঘরে পাওয়া গেল। অদ্ভুত ব্যাপার বটে। যাক অজিত, আজ আর নয়, এক্ষুনি সন্ধে নামবে। বলে ব্যোমকেশ দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে এসে দেখি সত্যি দিনের হলদে রং কালচে বাদামি হয়ে এসেছে। পাহাড়ের দিকে সন্ধ্যা নামে চোখের নিমেষে। ওদিকে সত্যবতীর করা হুকুম যে যাই হয়ে যাক বাড়ি ফিরতেই হবে সন্ধ্যার আগে। জগন্নাথ গাড়িতে বসে বিড়ি টানছিল। আমাদের দেখেই ব্যস্ত হয়ে সেটি ফেলতে গিয়ে কিছুটা অগ্নিদগ্ধ লাল ফুলকি গাড়ির ভেতরেই কোথাও পড়ে গিয়ে মিলিয়ে গেল। ব্যোমকেশ প্রশ্ন করল, এখানের মানুষগুলো যেদিন গোল পাহাড় গিয়েছিল সেদিন গাড়ি কে চালাচ্ছিল তুমি বলতে পারবে? সেই দিন তো গাড়ি চালাচ্ছিল বিশু, এই হোটেলের বাঁধা ধরা ড্রাইভার সে। বিশু? আচ্ছা, তার ঠিকানা জানো? তখনই জগন্নাথ গাড়িটি একটা ছোট্ট চায়ের দোকানের পাশে দাঁড় করিয়ে কাজ নামিয়ে দোকানদারকে প্রশ্ন করল, পলাশদা, বিশু আজ কোন দিকে গেছে? টাইগার হিল কি? এই তো বেরিয়ে গেল গেস্ট নিয়ে। যাবেন স্যার? না, আজ আর নয়, কাল একেবারে তাকে নিয়ে এসো বাড়িতে। বেশ। আমরা সেদিন বাড়ি ফিরে এলাম। রাতে তামাংবাবু আমাদের জন্য যে জলযোগের আয়োজন করেছিলেন সেদিন, তার স্বাদ এখনও আমি ভুলিনি। পাহাড়ি মুরগির রোস্ট আর সাথে গরম গরম চালের রুটি খাওয়ার পর যেন নিমেষেই সারাটা দিনের ক্লান্তি ভুলে গেলাম। আবহাওয়ার সঙ্গে শরীরের চরিত্র কিভাবে পরিবর্তন হয় তা জানি না, তবে সমতলের থেকে প্রায় ৫,০০০ ফুট উচ্চতায় পেটে খিদের পরিমাণ যে বেশি থাকে সে ব্যাপারে আমি নিশ্চিত। খাওয়া দাওয়া শেষে ব্যোমকেশ আমার ঘরে এসে একটা সিগারেট ধরালো। তার মুখ গম্ভীর আর ভাবুক চোখ দুটিতে প্রমাণ অনুসন্ধানের চাঞ্চল্য। বললাম, তুমি কি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মেলাতে পারলে? আচ্ছা, এরা এখনও দেওয়ালে বা কাগজে বিজ্ঞাপন দিচ্ছে না কেন? সেটাই সব থেকে বড় প্রশ্ন অজিত। বাদলবাবু এখানে ভিকটিম, তার উপরে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গাতেই তার কোনো শারীরিক উপস্থিতি নেই। তাহলে কেন উনি আগের থেকে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবহার ক্ষতি করতে যাবে? তারপর রইল অমল বসাক আর ঘনশ্যাম মিত্রের ব্যাপারটা। মানছি তাদের সংসার নেই, তবে কি আর অন্য কেউ নেই যে তাদের খোঁজ করবে? অনেক বড় একটা রহস্য জাল বুনে ফেলেছে অজিত, কিচ্ছু বুঝতে পারছি না। এই অজিত, একবার হাবুলকে টেলিফোন করো তো। মানে চোরাই বন্দুকের বিক্রেতা হাবুল? হ্যাঁ হ্যাঁ। আমি আমার পকেট বুকটা পাঞ্জাবির থেকে তুলে নিয়ে হাবুলের নাম্বার বের করে ওর কাছে দিলাম। এই নাম্বারটা ব্যোমকেশ ওর কাছের থেকে নেওয়ার পরে আমি কারণ জিজ্ঞেস করায় সে বলেছিল, আরে ভায়া, নরকে প্রবেশ করা যমরাজের পক্ষে যতটা সহজ আমাদের জন্য কিন্তু তা নয়। তাই কিছু কিছু সময় একে দরকার হতে পারে। অগত্যা আমি কিছু না বুঝে সেখানেই থেমে গেছি। এদিকে হাবুলকে টেলিফোন করে ব্যোমকেশ কলকাতার 2 নিখোঁজ ব্যক্তির নাম আর ঠিকানা দিয়ে তাদের ঠিকুচি কুষ্টি বের করার কথা বললে সে বলল, আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? কাল একদম সকাল 10টার মধ্যে আমি সব ডিটেলস আপনাকে জানিয়ে দিচ্ছি ব্যোমকেশ দা। ব্যোমকেশ চিন্তিত মুখে সিগারেট টানতে টানতে আমার দিকে তাকালো। তারপর বলল, দিল্লি যেতে পারবে? দিল্লি? মানে দিল্লি যেতে হবে কেন? শঙ্কর ঘোষের অফিস আর থাকার ঘরটা এবার সার্চ করা জরুরি। আমি থানায় দাসবাবুকে বলে দিচ্ছি, একজন কনস্টেবলকে নিয়ে তুমি চলে যাও। ভয় নেই, ট্রেনে যাওয়া যায় না, আরামে যাওয়ার ব্যবস্থাই করে দিচ্ছি। দাও দেখি বাদলবাবুর কার্ডটা, ওনার কাছে টেলিফোন করে ঠিকানাটা জেনে নিই। টেলিফোনের ঠিকানা জেনে নোটবুকের শেষ পৃষ্ঠায় লিখে ব্যোমকেশ আমার হাতে দিয়ে বলল, গাড়ি এখনই বেরোবে অজিত, প্রায় 1,500 কিলোমিটার পথ। কোনো রকম অসুবিধা হলে টেলিফোন করবে আমায়, বুঝলে? আশা করি তুমি রহস্যভেদটা করে ফেলবে। মনের উত্তেজনা তখন বাকরুদ্ধ করে দিয়েছে আমাকে। এত দূরের পথযাত্রা এক জায়গায় ভ্রমণরত অবস্থায় এ এক অদ্ভুত অনুভূতি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধু আর বন্ধু পত্নীকে রেখে কোন অজ্ঞাত সন্ধানে আমি বেরিয়ে পড়েছি? আমার পাশের এই হিন্দিভাষী নেপালি গরনের লোকটি বা কে? এই প্রশ্ন আমায় মাঝে মাঝেই অগন্তি সজীবতার মধ্যেও এক ভয়ঙ্কর শূন্য প্রেক্ষাপটে এনে ফেলেছে বেশ কয়েকবার। আমার পথসঙ্গী স্থানীয় পুলিশ কনস্টেবল রানা খুব স্বল্পভাষী, কিন্তু আমায় প্রচণ্ড মান্য করে চলছে। হয়তো তাতে বাবুলবাবু বা দারোগাবাবুর বিশেষ আদেশ আছে বলেই এই তৈলবর্ধন হচ্ছে। বিহার গেল, লখনৌ গেল, অবশেষে পৌঁছলাম রাজধানীর গণ্ডিতে। ঠিকানা খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হলো না।
তবে শঙ্করবাবুর দোকান এবং বাড়ি দুই জায়গাতেই সভ্য প্রাণীর উপস্থিতির ছাপটুকুও নেই। অনুমান করা যায় প্রায় 15 দিন হয়ে গেছে এই দুটো জায়গা কেউই মারায়নি। সুতরাং যে ব্যক্তি পুলিশে খবর দেবে বলেছিল সে মিথ্যে বলেছে অথবা দেয়নি। যদি তাই হতো পুলিশ অন্তত এই দুটো জায়গা আগে খতিয়ে দেখত। আমার কর্মীমধ্যু রানা শঙ্করবাবুর ব্যবসা ক্ষেত্রের পাশের এক দোকানদারের কাছে প্রশ্ন করলেন, अच्छा ये शंकर बाबू का दुकान कब से बंद है? असल में ये दुकान पिछले 1 महीना से ठीक से चालू ही नहीं हुआ है और एक घोष बाबू आया था 2 महीने पहले, तो उसके बाद तो मतलब वो तो 1 महीना पहले दिल्ली आया था। कहा देखा नहीं वैसे। রানা আমার দিকে বিস্ময়ে দৃষ্টিতে তাকালো। আমার অবস্থা তখন একই। বললাম, চলো একবার ঘোষবাবুর ঘরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। चलिए। শঙ্কর ঘোষের ঘোষ অ্যান্ড ব্রাদার্স দার্জিলিংটি দোকানটির থেকে তার বাসস্থানটির দূরত্ব প্রায় মাত্র মিনিট 5 একটি ছোট একতলা বাড়ি, যার বারান্দায় ধুলো জমেছে পুরু হয়ে। দরজায় ঝুলছে একটা পুরনো আমলের জাদরেল তালা, যেটা ঘরের ভেতরে অতি মূল্যবান জিনিসপত্রের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। রানা বাজখাই কনস্টেবল বিনা বাক্য ব্যয়ে এক লাথিতে দরজা ভেঙে দিল। আশেপাশের লোক শব্দ পেয়ে কপাল কুঁচকে এগিয়ে এলো, কিন্তু রানার গায়ে পুলিশের উর্দি দেখে অভিব্যক্তি বদলে চোখ বড় বড় করে চেয়ে রইল। আমরা ভেতরে ঢুকলাম। কোমর সমান উচ্চতার 2টি যন্ত্র আছে ঘরের ভেতরে, একটা খাট এবং তার উপরে একটা গোলাপি রঙের কাগজের দিস্তা। দুজনের দৃষ্টি সেদিকে আকর্ষিত হলো। হাতে নিয়ে যা বুঝলাম এগুলিই হলো শিলিগুড়ির এক পণ্যবাহী ট্রাক কোম্পানির রসিদ, যাতে সেখান থেকে কত বস্তা চা এলো সেখানকার হিসেব লেখা রয়েছে। তারিখ 1 মাস আগের, কিন্তু তার থেকেও অবাক করল রসিদের নিচের গ্রাহকের সইটা। এখানেও সেই বি মিত্তাল, অর্থাৎ যেই সইটা ওই হোটেলের ছেঁড়া চেকবুকের অংশে দেখেছিলাম। এবং শুধু 1 পৃষ্ঠায় নয়, পাতা উল্টে উল্টে রীতিমতো 65টা পৃষ্ঠায় এই নামের সইটা পেলাম। পেট গরম হয়ে উঠল ব্যোমকেশকে না জানানো পর্যন্ত। রানার মাধ্যমে এক প্রতিবেশীর ঘর থেকে ওর কাছে একটা টেলিফোনের ব্যবস্থা করে সবটা বললাম। সব শুনে ব্যোমকেশ বলল, যে কোনো একটা সইসহ কাগজ নিয়ে চলে এসো অজিত, বাকিটা আমি দেখছি। ফেরাটা কিন্তু আসার মতো নীরব পাষণ্ড হয়নি। আমার ও ব্যোমকেশের বিভিন্ন অভিজ্ঞতার ঘটনা বলতে বলতে কখন যে সমতল পেরিয়ে পাহাড়ে ঘেরা চড়াইতে উঠে এলাম তা সত্যিই বুঝতে পারিনি। তবে তার মধ্যে 2 রাতে পালা করে ঘুমোনোও হয়েছে বেশ। আমার মনের অগোচরেই তখন বর্তমান কেসের প্রধান কালপ্রিট কিভাবে যেন এই বি মিত্তাল ভদ্রলোক হয়ে উঠেছে। এবং শুধু তাই নয়, মানুষটির একটি সম্ভাব্য অবয়ব আমার মস্তিষ্ক তখন তৈরি করে ফেলেছে। হোমস্টের নিচে গাড়ির শব্দ পেয়েই ব্যোমকেশ দেখলাম চাদর গায়ে পেঁচিয়ে দ্রুত নেমে এলো নিচে। কি হলো? গাড়িতে ওঠো, তোমার বাবুর বাড়িতে চলো। ড্রাইভারকে বলে সামনের দরজা খুলে ভেতরে ঢুকে বসল। গাড়ি গড়ালো বাদল ঘোষের বাড়ির উদ্দেশ্যে। এরই মধ্যে আমাদের সেখানে যাওয়ার কথা ব্যোমকেশ যে জানিয়ে দিয়েছে তা বুঝতে পারলাম বাদলবাবুকে পাঁচিলের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। ব্যোমকেশ গাড়ি থেকে নেমেই প্রশ্ন করল, আপনাদের দিল্লির ম্যানেজারের নামটা যেন কি? আগে ওর নাম বিলাস। মিত্তাল? হ্যাঁ, বিলাস মিত্তাল। এখান থেকে যে কাঁচা চা পাতা আপনি দিল্লি পাঠান, তার টাকা কি বিলাসবাবুর চেকের মাধ্যমে দেওয়া হয়? হ্যাঁ, সেই দেয়। তারপরে হিসাব দেখে আমরা তাকে দিয়ে দিতাম। কতদিনের পুরনো ম্যানেজার এই বিলাস মিত্তাল? বেশি নয়, ওই 1 মাস 2 হবে। নিজেই এসে চাকরি নিয়েছে। আর আমাদেরও একজন আর্থিকভাবে সচ্ছল মানুষকে ম্যানেজার হিসেবে দরকার ছিল। বুঝতেই তো পারছেন ব্যোমকেশবাবু, এত বড় ব্যবসা, হিসাবপত্র মাথায় রাখা সম্ভব নয়। কোথায় বাড়ি বিলাসের? বাদলবাবু একটু মাথা চুলকে বললেন, সেটা শঙ্কর জানত। আমাকেও বলেছিল, কিন্তু মানে এই মুহূর্তে ঠিক মনে আসছে না। বিলাসবাবুর সাথে কি আপনার হোটেলের বাক প্রতিবন্ধী মোহন নন্দীর কোনো সম্পর্ক ছিল?
না না, তাদের মধ্যে কোনো চেনাশোনা হওয়ারই কথা নয়, কিন্তু যে অ্যাকাউন্টে টাকা পাঠাতেন বিলাস মিত্তালকে, তার নাম্বারটা একবার রানাবাবুকে লিখে দিন। রানাবাবু, খোঁজ লাগান মিস্টার ঘোষ বাদে আর কেউ ওই ব্যাংকের খাতায় টাকা পাঠিয়েছে কি না। আর হ্যাঁ, ব্যাংকের শাখার নামটাও লিখে দেবেন। চিন্তা করবেন না বাদলবাবু, আমি সব জেনে আপনাকেও জানাবো। চলো অজিত, আবার গোলপাহাড় স্পটটা থেকে ঘুরে আসি। আমরা আবার গাড়িতে উঠলাম। যে জায়গায় এসে আমাদের বাহনটির গর্জন বন্ধ হলো, তার সৌন্দর্য ব্যক্ত করা আমার মতো পাবলিসিটি কেনা লেখকদের জন্য বড্ড কঠিন ব্যাপার। হ্যাঁ, তবে এটা পারবো না তা নয়। এই পরিবেশ আগের থেকে যে রং চড়িয়ে রেখেছে, তার উপরে আর রং দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। চতুর্প্রান্তে দেবাদিদেবের জটার মতন পর্বতশৃঙ্গ খাঁড়া পাহারা দিচ্ছে এই মধ্যবর্তী অঞ্চলটিকে। ঘন সবুজের রং কুয়াশায় মিশে কালো হলে তা সত্যি কত অলৌকিক দেখায়, তাই উত্তর ভারতে না এলে বোঝা যাবে না। বেশ কয়েকটা অস্থায়ী দোকান আছে এখানে, কিন্তু তার প্রায় সবকটাই বন্ধ। ব্যোমকেশ তার মধ্যে একটি দোকানের সামনে গিয়ে দোকানদারের উদ্দেশ্যে প্রশ্ন করল। ঘোষ অ্যান্ড ব্রাদার্সের ম্যানেজার মোহন নন্দীকে আপনি চেনেন? দোকানদার ভদ্রলোক মুখ কালো করে বললেন, মোহনকে এখানে কেই বানা চেনে। বোবা হলে কি হবে, খুব ভালো ছেলে ছিল সে। কিন্তু আপনি বলুন তো, এভাবে হারিয়ে যেতে পারে জলজান্ত মানুষগুলো? আরে আমি তাদের নিজের চোখে সন্ধ্যা পর্যন্ত এখানে দেখেছি। শুধু তাই নয়, তারা যে গাড়িতে করে এসেছিল তাতে ফেরেনি। অজিত, আমাদের ড্রাইভার জগন্নাথ সেদিন বিশু ড্রাইভারকে ডেকে এনেছিল। যে গাড়িতে করে ওরা চারজন সেদিন এসেছিল, অর্থাৎ সন্ধ্যের পরই যা হওয়ার হয়েছে। অন্ধকারে ফেরার পথে কোনো খাদে পড়ে যায়নি তো? বোকার মতো কথা বলো না অজিত। মোহন এখানকার প্রাচীন বাসিন্দা। এই অঞ্চলের রাস্তাঘাটের ব্যাপারে ও যথেষ্ট ওয়াকিবহল। এই বিশাল মিত্তালের সঙ্গে সমস্ত ঘটনাটার একটা যোগ আছে। ওদিকে শঙ্করবাবুকেও সরিয়ে দেওয়া হয়েছে, সম্ভবত উদ্দেশ্যবশতই। কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য? না, আমি বলবো না, তুমি আবার খিল্লি করবে। আর বলোই না, কাজেও তো আসতে পারে। আমার মনে হয় বিমিত্তাল এখানেই আছেন, আর উনিই এগুলি করছেন। মোটিভ কোনো বড় টাকার অঙ্ক হতে পারে, অথবা বিষয় সম্পত্তি। মন্দ বলেনি কিন্তু। বাদলবাবু তো হিসেব নিয়েই টাকা পাঠাতেন। যদি খুব ভুল না করি, তার ছোট ভাই শঙ্কর সেখানে গিয়ে পুরো আমদানি মালগুলোকে তদারকি করে আসতেন। তাই টাকার অঙ্ক খুব বড় সড়ো সরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই বলে কি শুধু বেহিসেবি টাকা নেবে বলে একটা আস্ত মানুষকে সরিয়ে দেবে বিলাস মিত্তাল? যাক, রানাবাবুর টেলিফোনটা কখন আসে সেটা দেখা যাক। আমরা ফিরে এলাম বাড়িতে। জগন্নাথ আমাদের নামিয়ে দিয়ে নিচে গেল তামাংবাবুর কথা মতো কিছু বাজারঘাট করে আনতে। ঠান্ডাটা যেন সেদিন আরও প্রখর। বোধ হলো মাইনাস টপকেছে তাপমাত্রা। সত্যবতী চাদরের উপরে ব্যোমকেশের একটি ওভারকোট চাপিয়ে বারান্দায় পায়চারি করছিল। সিঁড়ি দিয়ে উঠে আসা মাত্রই দাঁত চেপে বলল, আমায় তুমি কালকেই বাড়ি দিয়ে আসবে। আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। তোমরা কি ভেবেছোটা কি? হ্যাঁ, যেখানেই যাবে এই খুন খুনি খোঁজাখুঁজিতে লেগে পড়বে। আর তোমারও বলি হারিয়ে যায় ঠাকুরপো। এবার একটু লেখালেখিতে দয়া করে মন দাও না। শরীর সারাতে এসে কি এবার সকলের অসুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছে আছে? কমফোর্টারটা পর্যন্ত নিয়ে যাওনি তুমি। সত্য, একটা জিনিস আছে তোমার জন্য। বলেছি না, আমার কিচ্ছু দরকার নেই। আমার যা আছে আমি তাতেই খুশি। কাল সকালেই আমি বাড়ি যাচ্ছি, ব্যাস। আমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। ওফ, ব্যাগও গোছানো হয়ে গেছে? কার সাথে যাবে তুমি? আমি একাই যাব। তামাংবাবুর কাছ থেকে আমার সবকিছু শোনা হয়ে গেছে। তোমরা যেদিন পারো এসো। আমি মৃদু হেসে ব্যোমকেশের দিকে তাকালাম। সে চোখের ইশারায় আমায় ঘরে চলে যাওয়ার ইঙ্গিত করল। রাতে বাগযুদ্ধের মাধ্যমে গৃহিণীর মান ভঞ্জনের পালা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙল পুলিশ গাড়ির সাইরেনের শব্দে। দ্রুত গায়ে চাদর চাপিয়ে বাইরে এসে দেখি ব্যোমকেশ ঝুল বারান্দা থেকে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে আছে। বলল, আসুন দাসবাবু, আসুন। দারোগাবাবু উপরে এলেন। হাতে গোল করে পাকানো একটা কাগজ বের করে ব্যোমকেশের সামনে ধরল। তারপর বলল, ব্যোমকেশবাবু, বিলাসের ব্যাংকের খাতায় বাদলবাবু ছাড়াও আরও একজন টাকা দিয়েছেন মাস দেড়েক আগে। কে সে? বিনয় ঘোষ। এবং তথ্যসূত্র অনুযায়ী উনি বাদলবাবুর ছোট ভাই, যে কোনো এক সময়ের পরের থেকে এখানে আর থাকে না। ব্যোমকেশ কপালে আঙুল বুলিয়ে বলল, কত টাকা? 10,000 টাকা।
আমার মনে পড়ে গেল ঘোষ অ্যান্ড ব্রাদার্সের হোটেলে ওই ছেঁড়া চেকটিতে 10,000 টাকার পরিমাণটাই লেখা ছিল। ব্যোমকেশ বলল, এই বিলাসকে কোথায় পাওয়া যায় বলতে পারেন? সে কাজেও লোক লাগিয়ে দিয়েছি। এই দেখুন, 2 দিন আগেও সে শিলিগুড়ির একটি ব্যাংকের ঠিকানা থেকেই টাকা তুলেছে, অর্থাৎ সে এখানেই আছে। কিন্তু হোটেল, এখানে যত হোটেল আছে বা ওই ব্যাংকের আশেপাশে হোটেলগুলোতে অতিথির নাম নথিভুক্ত করার যত খাতা আছে তা চেক করতে হবে। ওখানে নিশ্চয়ই এই সইটা পাওয়া যাবে। ব্যোমকেশ পকেট থেকে আমার দিল্লি থেকে নিয়ে আসা গোলাপি কাগজটা তুলে দিল দাসবাবুর হাতে। উনি ব্যোমকেশকে একটা স্যালিউট করে বললেন, এতদিন কেবল আপনার সুনাম শুনেছি, আজ আপনার বিচক্ষণতা নিজের চোখে দেখলাম। আপনার মতো গোয়েন্দা। আপনার একটা ছোট্ট ভুল হচ্ছে দাসবাবু, গোয়েন্দা নয়, আমি সত্যান্বেষী। মিথ্যের কালো স্তূপের ভেতর থেকে সত্যের উন্মোচন করাটাই আমার জীবিকা, আমার নেশা, আমার পেশা বলতে পারেন। শাস্তি দেওয়া আমার কাজ নয়, ওটা আপনাদের কাজ, আপনারাই দেবেন। এখন যান, লেগে পড়ুন। দারোগাবাবু দ্রুত বেরিয়ে গেলেন। ব্যোমকেশকে বললাম, আমরা কোথাও বেরোবো নাকি? বাদলবাবুর বাড়ি। একটু অপেক্ষা করো। এই প্রথমবার বাদলবাবুর বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ি না বলে কোনো ব্রিটিশ আমলের প্রাসাদ বললে ভুল হবে না। দেওয়ালে আটকানো ছবিগুলিও আমাদের থেকে উচ্চতায় লম্বা। তাছাড়া দামি দামি বৈদেশিক পণ্যের তো অভাবই নেই। আমি অবাক হয়ে চারিদিকে দেখছিলাম। বাদলবাবু আর ব্যোমকেশের মধ্যে কথোপকথন শুরু হয়ে গিয়েছে তা তো আমি লক্ষ্যই করিনি। এবার তাদের পাশে গিয়ে মখমলের খোলস আটা আরামদায়ক চেয়ারে বসে আলোচনায় সামিল হলাম। ব্যোমকেশ বলল, আপনার বিষয় সম্পত্তির ভাগাভাগি কি আপনার আর শঙ্করবাবুর নামে, নাকি মেজভাই বিনয়বাবুর নামেও কিছু আছে? শঙ্করের নামে এখনো কিছু আলাদা করে দেওয়ার প্রশ্ন আমাদের 2 ভাইয়ের মধ্যে আসেনি। তবে বিনয়কে একটা কানাকড়িও দেব না, এটা আমাদের দুজনেরই সিদ্ধান্ত। ও আমাদের মান সম্মান, প্রচুর ব্যবসার অর্থ মিথ্যে বলে ঠকিয়ে নিয়ে গেছে, তাকে কোনোদিনও কিচ্ছু দেব না। আপনার মেজ ভাই বিনয় ঘোষ, সে আপনাদের দিল্লির ম্যানেজার বিলাস মিত্তালকে 10,000 টাকা পাঠিয়েছে, সেটা আপনি জানেন? কই না তো। আর বিনয়, টাকা, বিলাস, মানে এদের মধ্যে পরিচয় হলো কোথা থেকে? সেটা জানতে পারবেন, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। এমন সময় টেলিফোনের শব্দ এলো ওপরের ঘর থেকে। ব্যোমকেশবাবু, আমার ফোন এসেছে, 1 মিনিট। হ্যাঁ, বোধহয় দাসবাবু টেলিফোন, চলুন আমিও আসছি। আমিও পেছন পেছন গেলাম। ব্যোমকেশের অনুমানই ঠিক, দাসবাবুর টেলিফোন। উনি বললেন, ব্যোমকেশবাবু, বিলাসকে নিরুপমা হোটেলে পাওয়া গেছে, ওকে থানায় নিয়ে যাচ্ছি, আপনি চলে আসুন। দ্রুত আমরা 3 জন গাড়ি নিয়ে থানায় পৌঁছলাম। বিলাস মিত্তাল কোনো লোক নয়, একটা বছর 30-এর যুবক। দেখলে মনেই হয় না উনি কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। বেটে খাটো ফর্সা চেহারা, মুখে একটা অযাচিত ভয় ইতিউতি খাবি খাচ্ছে। ব্যোমকেশ প্রশ্ন করল, শঙ্করবাবু কোথায়? আমি আমি জানি না উনি কোথায় চলে গেছেন, তবে সত্যি বলছি আমি কিছু করিনি। তোমাকে কখন বলা হলো যে তুমি কিছু করেছো? দাসবাবু বিলাসের গালে সপাটে একটা চড় মেরে বললেন, তুমি এখানে কি করতে এসেছো? তোমার তো দিল্লি থাকার কথা, তাই না? দুধে তারকার হাতের চড় মন্ত্রের মতো কাজ করল। বিলাস হাত জোর করে বলল, স্যার, আমায় বিনয়বাবু 10,000 টাকা পাঠিয়ে বলেছিলেন অমল বসাকের কাছে পাঠিয়ে দিতে, এবং কথা ছিল অমল বসাক সেটি মোহনবাবুকে দিয়ে কিছু একটা কাজ করিয়ে নেবেন। কী কাজ তা আমি বলতে পারবো না। শঙ্কর স্যার আমার সাথে দিল্লিতে গিয়ে ওনার বিশ্রামের ঘরেই দেখা করেন, দোকানে যাননি। সেই রাতের থেকেই উনি উধাও। বিনয়বাবু আমায় সেদিনই রাতের চিঠি দিয়ে খবরটি বাদল স্যারকে জানাতে বলেন, এবং এটাও জানান আমি যাতে ওনাকে একটা চিঠি পাঠিয়ে দিই। তবে সেই চিঠির পাল্টা জবাব পাওয়ার আগেই উনি আমায় আরও টাকার লোভ দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। আমি গরিব আদমি স্যার, বাড়িতে বউ বাচ্চা আছে, যা বেতন পাই তাতে কি আর সংসার চলে স্যার? এখানে এসেছি 7 দিন আগে। এখানে এসে শুনি অমল বসাক, মোহন নন্দী সহ আরও 2 জন উধাও। এবার তুমি উধাও হবে বিলাস, শুধু আর একটা টেলিফোনের অপেক্ষা। অজিত,
হাবুলের কাছ থেকে একটা টেলিফোন করো তো থানার দিকে। ভুল হয়েছে সেদিন তোমার থেকে নাম্বারটা না রেখে দিয়ে, তুমি বেরিয়ে যাওয়ার পরে আমার মনে আসে। আমি পকেট থেকে নোটবুক বের করে হাবুলের কাছে টেলিফোন করলাম। পরিচয় দেওয়ার পরে ওপাশ থেকে শুনতে পেলাম, অজিতদা, আমি এখনই ফোন করতে যাবো ভাবছিলাম। আর বলো না, একটা পুলিশের ঝামেলায় ফেঁসে গেছিলাম। আমি পুলিশের টেলিফোন থেকেই করছি। মানে কেন বলো তো? হাবুল ভিমড়ি যাবে এমন সময় ব্যোমকেশ আমার হাতের থেকে রিসিভারটা নিয়ে বলল, ওদের খোঁজ পেয়েছো আবুল? অমল বসাক আর ঘনশ্যাম দুজনই দুজনের বাড়িতে আছে। তার সাথে আরো একজন ভদ্রলোককে দেখেছি জানলা দিয়ে। সে ভদ্রলোক আবার বোধহয় বোবা, নাক মুখ ফুলে ঢোল, মাথায় আবার ব্যান্ডেজ। বোধহয় কোনো অ্যাক্সিডেন্ট করেছিল। ধন্যবাদ হাবুল। বলে টেলিফোন রেখে আবার রিসিভার তুলে নিয়ে রাখাল বাবুর সাথে যুক্ত হলো। দুজনের ঠিকানা বলে দেওয়ার পরে বলল, এমনভাবে দুটোকে তুলবেন যেন কাকপক্ষিতেও টের না পায়, আর আহত ব্যক্তিকে শিলিগুড়ি ঘোষ অ্যান্ড ব্রাদার্স হোটেলে পাঠিয়ে দিন, আমরা অপেক্ষা করব। ঠিক আছে ব্যোমকেশ দা, চিন্তা করবেন না। দাসবাবু, এটাকে লকাবে পুরুন। বিলাসের দিকে আঙুলি নির্দেশ করে চলে এলো ব্যোমকেশ। এতক্ষণ পুরো ব্যাপারটা বাদলবাবু কেবল অবাক হয়ে শুনছিলেন। এবার ব্যোমকেশকে প্রশ্ন করলেন, কি হচ্ছে এসব? সম্পত্তির কাগজপত্র সব আপনার নামে আছে তো? এখনো পর্যন্ত। বেশ, আপনাকে একটু হারিয়ে যেতে হবে আপনার ভাই শঙ্করের মতো। শুধু ঠিকানাটা দিয়ে দেবে না আমায় আপনার? তবে জানিয়ে রাখি, সময় লাগতে পারে, হতে পারে 1 মাস বা 2 মাস। আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? কেন বললাম, পরে বুঝতে পারবেন। আমি ব্যোমকেশের মাথায় কি চলছে তা বুঝতে পারলাম না ঠিকই, তবে রহস্যভেদ যে সে করে ফেলেছে তা তার প্রশান্ত মুখাবয়ব দেখেই আজ করতে পারলাম। হোমস্টেতে সেদিন রাতে আমি, সত্য আর ব্যোমকেশ খুব হাসাহাসি করলাম তামাংবাবুকে তাদের আড্ডায় সামিল করে। কান ঘেঁষে উঠে যাওয়া যে শৈলস্তম্ভ চূড়া, তার নাম টিপুলা। তারই কোলে বসে এক স্বর্গীয় পরিবেশে মনের সমস্ত দুশ্চিন্তা বিসর্জন দিয়ে খোলা মনে জীবনকে উপভোগ করায় যে কি সুখের প্রকাশ ঘটতে পারে তা সেই রাতে বেশ বুঝতে পেরেছিলাম। পরদিন সকালে মোহনবাবুকে পাঠানো হলো প্রাইভেট গাড়িতে করে। তাকে হোটেলে বসিয়ে স্থানীয় ডাক্তার ডেকে নিয়ে আগে প্রাথমিক চিকিৎসা করা হলো। তারপর ব্যোমকেশ একটি সাদা কাগজ কলম তার সামনে এনে সম্পূর্ণটা সেখানে লেখার ইঙ্গিত করল। মোহনবাবুর বাকশক্তি নেই ঠিকই, তবে হাতের লেখায় যেন সেই শক্তির ঝলক প্রকাশ পায়। তিনি যা লিখলেন তার মর্ম এই রকম। বিনয়বাবু প্রথমে টাকা পাঠায় বিলাস মিত্তালের কাছে। বিলাস মিত্তাল এতদিন যাবৎ ব্যবসার টাকা নিয়ে বিনয়বাবুর সাথে লুকিয়ে অন্য ব্যবসা চালাচ্ছিলেন। এদিকে অমল, মনসুর, ঘনশ্যাম বিনয়বাবুর লোক, কিন্তু তারা শুধু টাকার বিনিময়েই কাজ করে। বিলাসের মারফতে অমলের কাছে চেয়ে গেলে সেটা মোহনকে দেওয়া হয় শঙ্করবাবুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। মোহনবাবু সে চেক কয়েক টুকরো করে গুজে দেয় অমল বসাকের হাতে। এই কাজ করার জন্য একজনই আসতে পারত, কিন্তু তারা 3 জন এসেছে যাতে বিকল্প বুদ্ধিটা খাটাতে গেলে পুলিশের সন্দেহ যে কোনো একজনের উপরে না পড়ে। পরদিন সকাল থেকে তারা মোহনবাবুকে মাদকের নেশায় ডুবিয়ে রেখে দেয়, তার কাছে সবান্ধবে দোষ স্বীকার করে এবং এটাও বোঝানো হয় তারা নাকি শঙ্করবাবুর বন্ধু, তাই একটু মোহনবাবুর সাথে মশকরা করছিল। সেদিন সন্ধ্যাবেলাতেই গোল পাহাড় ভিউ পয়েন্ট থেকে নিজস্ব গাড়িতে করে তারা উধাও হয়ে যায় আর সোজা চলে আসে কলকাতায়। মনসুর বাবুর বউ যেটুকু করেছে সেটাও পরিকল্পনা অনুযায়ী করেছে, কারণ এদিকে বাদলবাবুকে এমনভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে যে দিল্লি থেকে যে শঙ্করবাবুকে তুলে নেওয়া হলো সে খবর এখানে পৌঁছতে দেরি হয়। এতটুকু জানতে পেরেছে মোহনবাবু তাদের কাছের থেকে, তাও গুপ্ত উপায় অবলম্বন করে। যদিও ছেঁড়া ছেঁড়াভাবে সংগ্রহ করা লেখাগুলিকে আমি আপনাদের বোঝার স্বার্থে গুছিয়ে নিয়ে বললাম। লেখাটা পড়ে ব্যোমকেশের ঠোঁটের কোণায় একটা গৌরবের হাসি ফুটে উঠল। বলল, শঙ্করবাবুকে সরাতে পারলে বিনয়বাবুর রাস্তা ফাঁকা হয়ে যায়, অতএব বাদলবাবুর পরে সম্পত্তির স্বত্বাধিকারী সেই হয়। আর শঙ্করবাবু সরে গেলে বুড়ো দাদাকে বুঝিয়ে নিতে আর কত সময় বা লাগবে, কিন্তু তাকে মারতেও পারবে না যেহেতু বর্তমানে সব কিছু তার নামে। অজিত, কাগজটা দাও দেখি। মোহনবাবুর লেখা কাগজটির উল্টো দিকে ব্যোমকেশ লিখতে শুরু করল। চিঠির লেখাটা খানিকটা এই রকম ছিল। মোহনবাবু আপনার ছোট মালিক শঙ্কর ঘোষকে বাঁচিয়ে রেখেছে কিনা বলতে পারবো না তার মেজদা,
তবে একেবারে জল্লাদ না হলে হয়তো মারবে না, কারণ সেটা চাইলে তিনি আগেই নিজের হাতে করতে পারতেন। তবে তার বর্দা বাদল ঘোষ নিখোঁজ হয়ে গেছে শুনে চারদিকে সাড়া পড়ে যাবে। খুব শীঘ্রই বিনয়বাবু এখানে একেবারে ভালো মানুষটি হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করবেন, অথবা লোক পাঠাবেন, কারণ তাকে না খুঁজে পাওয়া পর্যন্ত সে ভূস্বামী হয়ে উঠতে পারবে না। একজন নিখোঁজ ব্যক্তিকে মৃত প্রমাণ করতে বহু বছর সময় লাগে আইনত। আপনার কাছে খোঁজ নিতে এলে আপনি আমার নাম সুপারিশ করবেন, বলবেন আমি অনুসন্ধানে লাগলে হয়তো খুঁজে বের করা যেতে পারে, বাকিটা আমি দেখে নেব। ব্যোমকেশ কাগজটি মুড়ে মোহনবাবুর হাতে দিয়ে চলে এসেছিল সেদিন, আর তার ফলাফল আজকে আপনারা আমাদের সামনে দেখছেন। বিনয়বাবু ও বিলাস মিত্তাল পাথরের মূর্তির মতো আমাদের দিকে তাকিয়ে রইল সমস্তটা শুনে। ব্যোমকেশ বলল, স্ত্রী বাড়ি নেই বিনয়বাবু, নইলে 2 কাপ স্পেশাল চা খাওয়াতাম আপনাদের। কত পরিকল্পনাই না করেছিলেন আপনারা, সেই বাঘের খাঁচাতেই এসে ঢুকলেন অবশেষে। হেখেই বলে মাছের তেলে মাছ ভাজা। আপনার দাদা কোথাও হারায়নি বিনয়বাবু, তাকে আমিই গা ঢাকা দিতে বলেছিলাম। কয়েকদিন আগেও কথা হয়েছে, সে ভালো আছে। এবার দেখুন আপনার ছোট ভাই শঙ্করকে যদি না মেরে থাকেন তবে প্রকাশ্যে আনুন, নইলে শাস্তি আরও বাড়তে পারে। আর বিলাসবাবু দাসবাবুকে ফোন করে আমি আপনাকে ছেড়ে দিতে বলেছিলাম, কারণ মানিকজোরকে একসাথে ধরতে মজাটা সত্যি অনেকটা বেশি। পুরিরাম, 2 লিকার চা করো।